একদমই তাই, এবং সেই সমস্ত সৃজনশীল কর্মোদ্যমী মানুষরা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং করেন প্রতিনিয়ত। তারাই কোনো না কোনোভাবে বাংলাদেশের পোস্টার, এবং সেই সমস্ত মানুষদেরই কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা তেমনই একজন বৈচিত্র্যের অনুসন্ধানী এক চিত্রকর শিল্পী আমাদের এই আয়োজনে যুক্ত করেছি, যিনি রিপন কুমার দাস। স্বাগত আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো। আচ্ছা, সকালের বাংলাদেশের এই আয়োজনে আমরা একটা গদবাঁধা প্রশ্ন আমাদের থাকে, সব অতিথিদের কাছ থেকে আমরা জানতে চাই দিনের শুরুটা তারা কিভাবে করেন। এক একটা মানুষের দিনের শুরু এক এক রকম, যেই ভাবেই আসলে আমরা জানতে পারি যে প্রত্যেকটা মানুষের দিনের শুরুর মাধ্যমে নানা রকমের ভিন্নতা থেকে যায়। তো সেই জায়গা থেকে অনেক কিছু মানে অনেক মজার মজার গল্পও মাঝে মাঝে উঠে আসে। একটু শুনবো আপনি আপনার দিনের শুরুটা কিভাবে করেন। আমি মূলত টিচার, পাশাপাশি ছবি আঁকি। সো আমাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে হয় বাচ্চাদের স্কুল। সৃজনশীলতা ফুটিয়ে তোলেন, সেই ব্যাপারে একটু জানতে চাই যে ঠিক কখন থেকে এটা শুরু হলো, কখন মনে হলো যে এই একটা ব্যাপার আপনাকে খুব টানছে? আমি ছবি আঁকি মূলত ছোটবেলা থেকেই। তারপর আস্তে আস্তে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পেরিয়ে এখন আমাদের রেগুলার কর্মযজ্ঞর পাশাপাশি ছবি আঁকছি। সেটা হয়তো রাতে বাসায় ব্যাক করার পর ছবি আঁকতে হয়। আর ছবি মূলত আঁকছি খুব সাধারণ যারা জীবিকা নির্বাহ করছে, লাইক খুব সাধারণ মানুষ, পুরনো ঢাকা, হয়তো ঘুরে ঘুরে বিভিন্ন সময়, এক সময় প্রচুর আউটডোর করতাম ঢাকা ইউনিভার্সিটি থাকতে। তো এখন তো বিভিন্ন সারাদিনের ব্যস্ততার কারণে হয়তো হয় না, মাঝে মাঝে আউটডোর করি। হ্যাঁ, ওই তো আমাদের খুব সাধারণ জীবন নিয়েই কাজ, মানে আশেপাশে যা দেখছি সাধারণ মানুষের জীবন জীবিকা। যে জন্যই আমার চেষ্টাও থাকে রঙের মধ্যে দিয়ে, টেক্সচারের মধ্যে দিয়ে ওদের যে লাইফ স্টাইল কিংবা ওদের ভিতরের মানুষটাকে কিভাবে বের করে আনা যায়। হ্যাঁ, যেই জন্যই আমার ছবিগুলো হয়তো অনেক বেশি রিয়েলিস্টিক না, টেক্সচার কিংবা একটু ডিফারেন্ট কালার ইউজ থাকে। সেটা কি তুলনামূলকভাবে অন্যান্য চিত্রাঙ্কন থেকে একটু আলাদা কিনা, মানে একটু কঠিন কিনা? কঠিন সহজ এটা বলতে পারবো না, তবে একটু ডিফারেন্ট, কারণ অনেক বেশি স্ট্রোক, অনেক বেশি টেক্সচার বেসড। আচ্ছা, আপনি তো এই যে কাজ করছেন, এতদিন ধরে আঁকাআঁকি করছেন, প্রত্যেকটা মানুষের একটা অনুপ্রেরণার জায়গা থাকে বা একটা চিন্তার আলাদা জগৎ থাকে। যারাই আসলে চিত্রশিল্পী হিসেবে যাদেরকে পেয়েছি, কথা বলার সৌভাগ্য হয়েছে, তাদের মাধ্যমে জানতে পেরেছি যে কোনো একটা জায়গা থেকে তারা তাদের এই চিন্তার শক্তিটা পেয়ে থাকেন। আপনার সেই জার্নিটার শুরুটা, বা যেখান থেকে আসলে আপনি মনে হয়েছে আপনি আঁকতে চান, বা ছবি আপনার সাথে কথা বলে, সেই জায়গাটা কি একটু বলবেন আমাদের? যেহেতু আমার শুরুটা হয়েছিল অনেক ছোটবেলা থেকেই, সেটা অলমোস্ট ক্লাস 2-3 থেকেই, তো অনেক সময় বুঝে না বুঝে ভালো লাগার জায়গা থেকেই শুরু করি, পেন্সিল, রং এগুলা দিয়ে। তারপর আস্তে আস্তে হয়তো যেমন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় জয়নুল আবেদিন স্যারের ছবি, কামরুল হাসানের ছবি, এস.এম. সুলতানের ছবি, হ্যাঁ, তো আমরা তখন নবী স্যারের ছবি দেখেছিলাম। হ্যাঁ, তো ভালো লাগার জায়গাটা আসলে ওই জায়গা থেকেই শুরু হয়। তখনও আমাদের হয়তো গ্রামারগুলো ছিল না, আমরা আমাদের মতো করেই ছবি আঁকতাম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সেটা হয়তো ইউনিভার্সিটি আসার পরে সেটার রূপ চেঞ্জ হয়। আপনার বেশ কিছু কার্যক্রম যেহেতু ধারাবাহিকভাবে চলছে, এবং তারই প্রেক্ষিতে সম্ভবত একটি প্রদর্শনী আজকে শুরু হতে যাচ্ছে, সেই প্রদর্শনী নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, যে কবে থেকে শুরু হচ্ছে, কোথায় শুরু হচ্ছে, কারা যেতে পারবে, কতক্ষণ খোলা থাকবে, একটু যদি জানাতেন। প্রদর্শনীটা হচ্ছে ধানমন্ডি 4 শফিউদ্দিন শিল্পালয় গ্যালারি। শুরু হচ্ছে আজকে আর হবে
29 মানে 29 এপ্রিল পর্যন্ত। আর এটা ওপেন ফর অল, সবার জন্যই খোলা। আচ্ছা, কয়টা থেকে কয়টা না? এটা হবে আজকে ওপেনিংটা হচ্ছে 6টায়, আর প্রতিদিন খোলা থাকবে 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, সেই প্রদর্শনীতে আসলে কি ধরনের কাজগুলো বেশি থাকছে এবং সেটির আসলে বিশেষত্ব কি, কি বার্তাটা আপনি দিতে চান এই প্রদর্শনীর মাধ্যমে? প্রদর্শনীতে যেটা আছে মেইনলি ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট বলতে ডিফারেন্ট মানুষগুলো, যেটা আমি আগেও বললাম যে আমাদের চারপাশের যে মানুষগুলো হয়তো বিভিন্ন কারণে এরা হয়তো আমি বলবো আন্ডার প্রিভিলেজড যারা, হ্যাঁ, তাদের লাইফ নিয়ে আসছে অনেকগুলো ছবি। ল্যান্ডস্কেপ আছে অনেকগুলো, ফিগার বেসড পেন্টিংও আছে, আর ওখানে মেইনলি ওয়াটার কালার মানে জল রং। আর ওদের লাইফস্টাইল এবং আমাদের নেচারের যে বিভিন্ন চেঞ্জগুলা, ওইটা থেকেই আমার মূলত কালারের টেক্সচার বা কালারগুলো অ্যাপ্লাই করা। আচ্ছা, কি বার্তা দিতে চান একটু এটার মাধ্যমে? আসলে বার্তা আসলে কি, একটা শিল্পী কিন্তু শিল্পী কি আমি বলবো যে কোনো ক্রিয়েটিভ পারসন তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। সেটা হলো সোসাইটি সম্পর্কে বলা, সমাজ সম্পর্কে বলা, মানুষের সম্পর্কে বলা, তার অবস্থা সম্পর্কে বলা। তো ওই জায়গা থেকে আমাদের সময়ের পরিবর্তনের কারণে কিন্তু শিল্পীদেরও মানসিকতার পরিবর্তন হচ্ছে, প্রতিটা মানুষেরই পরিবর্তন আসছে। তো সেই জায়গা থেকে যখন কোনো শিল্পী কাজ করেন তখন কিন্তু তার সেটা আমি আসলে শুধুমাত্রই রং বা পেইন্টিংয়ের কথা বলবো না, সেটা হয়তো মিউজিক হতে পারে বা যে কোনো মিডিয়ার মধ্যে দিয়েই হতে পারে। তারা কিন্তু মূলত ওই সময়ের অবস্থাটাকেই বোঝানোর চেষ্টা করে। তো আমার পেইন্টিংগুলো ওই রকমই, সমসাময়িক প্রেক্ষাপটকে দেখানো এবং সেখানে মানুষের জীবনের কথাটা সেটি আসলে আলাদাভাবে জানান দিতে চান। এই যে আপনি একজন চিত্রশিল্পী, সেই সাথে আপনার আলাদা কর্মব্যস্ততাও রয়েছে, আপনি একজন শিক্ষক, আপনি বলছিলেন, এই দুইটা জিনিস কি সমন্বয় কিভাবে করেন? মানে নিজের জন্য কাজ বের করা, স্টুডেন্টদের জন্য সময় আলাদা করে রাখা, কিভাবে নিজের সময়সূচিটা গোছান? একটু কঠিন, কারণ ওখানে অনেক বেশি সময় দিতে হয়। মাঝে মাঝে হয়তো যখন আমরা একটু লম্বা ছুটি পাই কিংবা রাতে হয়তো বাসায় ফিরি, তখন কাজ করতে হয়। জি, হ্যাঁ, সেটাই, মানে আসলে সময়টাকে নিজের মতো করে, আর ভালোবাসার যেহেতু কাজটা, তাই আলাদা পরিশ্রম, আলাদা সময় বের করে নিতে কষ্ট হলেও সেখানে কোনো অভিযোগ নেই, তাই তো? সেটাই। আরো গল্প আমরা করবো আপনার সাথে, তবে রেজা আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। একদমই তাই। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকবেন আমাদের। বোঝার চেষ্টা করেন, না 26 তারিখ ছাড়া সম্ভব না, নাকি বলো? খোকা, ওনাকে ফ্যানের নিচে বসাও। আপনার কাছে জানতে চাই, এই যে আমরা এতগুলো জিনিস বললাম, রেজা আর আমি যেরকম বিরতিতে যাওয়ার সময় চুপ চুপ করে বলছিলাম যে চমৎকার সব পোর্ট্রেট আপনি আঁকেন, জল রং ব্যবহার করেন আপনার আঁকতে। একজন শিল্পী হিসেবে, মানে আপনি ব্যক্তি শিল্পী হিসেবে আপনার কোন মাধ্যমটা আঁকতে বেশি ভালো লাগে? মানে কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগে? সেটা কি জল রং দিয়ে আঁকা, নাকি সেটা মানে কোন মাধ্যমে আপনি বেশি কমফোর্টেবল? আমরা তো মূলত প্রত্যেকটা মিডিয়াই ট্রাই করি, মানে এটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে জল রংটাই অনেক বেশি ইজিয়ার, অনেক বেশি কম সময়ে ছোট্ট একটা জায়গাতেই ইজিলি কিন্তু করা যায়। হ্যাঁ, যেমন বাকি মিডিয়াগুলোর একটা বড় অ্যারেঞ্জমেন্ট থাকে, অয়েল পেন্টিং বা অ্যাক্রিলিকের বা অন্য কোনো মিডিয়াগুলোতে।
যদিও আমাদের এখন এই পোস্ট মডার্ন টাইম, এখন এই সময়ে অ্যাকচুয়ালি আর্টের ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর্টে এখন অনেক বেশি পারফর্মিং আর্ট, ইনস্টলেশন আর্ট এই ধরনের কাজ আসছে। তারপরেও যখন আমরা হয়তো একটা জায়গায় বসি, ছোট্ট একটা জায়গায় হয়তো কাজ করার চিন্তা করি, তখন ইজি কোনো মিডিয়াই আমরা খুঁজি। সেই ক্ষেত্রে ওয়াটার কালারটা বা জল রংটাই অনেক বেশি ইজি, কমফোর্টেবল। মূলত সেই আপনার দেখলাম বেশ কয়েকটা আপনি পোর্ট্রেট এঁকেছেন, চমৎকার চমৎকার সব পোর্ট্রেট আপনার এঁকেছে। আপনার এমনিতে কি আঁকতে বেশি ভালো লাগে? মানে এটা আসলে কি আঁকতে ভালো লাগে, আমি আসলে অনেক সময় যেটা করি বাসায়, যখন হয়তো এমনি বসে আছি, স্ক্রল করতে থাকি, ছবি দেখতে থাকি, বা অনেক সময় যখন আউটডোরে যাচ্ছি তখন তো মানুষ দেখি, ল্যান্ড দেখি, হ্যাঁ, নেচার দেখি। কিন্তু যখন আবার হয়তো বাসায় বসে এমনি বসে আছি, কিন্তু অনেক সময় অনেক কিছু ছবি, অনেক কিছু গল্প হয়তো অনেক বেশি টানে। হ্যাঁ, সেটার ফর্মটা টানে, সেটার বিউটিটা টানে, সেটার হয়তো তখন আমরা ট্রাই করি ওই জিনিসটাকেই তার মতো করে বের করা যায় কিনা, এবং সেটা সুন্দর হোক, যেমনই হোক, কম সুন্দর হলেও হোক। শিল্পীর মন তো কোনো আসলে পার্টিকুলার ছকে আঁকাটা একটু, ছকে বেঁধে রাখাটা একটু কঠিন। আমি একটু আপনার অ্যাওয়ার্ড সম্পর্কগুলো নিয়ে একটু জানতে চাই। যে 1997 সালে এবং 1998 সালে পরপর দুটি অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেটি নিজে যদি, এবং দুটি আলাদা কালারের, আমরা একটু দেখলাম যে বেস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ইন অয়েল কালার, বেস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ইন ওয়াটার কালার। এটা নিয়ে মানে এই যে অ্যাওয়ার্ড বা আলাদা একটা সম্মাননা, এটি কেমনভাবে ভালো লাগা তৈরি করে? আমার যে অ্যাওয়ার্ডগুলো ছিল সেটা মূলত ঢাকা ইউনিভার্সিটিতেই ছিল যখন আমি ওখানে পড়ছিলাম। তখন ওই সময় অবশ্যই, কারণ সেটা আমার মনে হয় সেকেন্ড ইয়ারে ছিলাম তখন। আচ্ছা, তো অবশ্যই কাজের তো একরকম উৎসাহ বাড়ায়। হ্যাঁ, কারণ ওই এইজটা, ওই বয়সটা আসলে কাজের প্রতি নিষ্ঠা কিংবা কাজের প্রতি আগ্রহ বাড়ার জন্য কোনো একটা এই ধরনের রিয়াগুলা খুব কাজ করে, এবং যে কোনো অ্যাপ্রিসিয়েশন তখন আরো বেশি কাজ করার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক প্রভাব ফেলে। একদম তাই। আর এই যে আপনি কাজ করছেন, আপনার স্টুডেন্ট যারা আছে তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? মানে শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীদের সাথে আপনি কিভাবে দেখেন? আমি মূলত কাজ করছি বিভিন্ন বয়সের স্টুডেন্টদের সাথে। যেমন আমি একটা স্কুলে আছি, স্যার জন উইলসন, এটা গুলশানে, এখন সাঁতারকুল। আর ওখানে আছি আমি মূলত ছোটদের সাথে, একদমই ছোট ছোট বলতে হলো ক্লাস 4 পর্যন্ত। ওখানে বাচ্চাদের, কারণ কি ছোটবেলায় একরকম ফ্যান্টাসি থাকে ওদের মনে, চিন্তার জগৎটা আলাদা থাকে, যেই জন্যেই ওদের রঙের ইউজ বা ফর্মের ইউজগুলো ডিফারেন্ট থাকে। আর আবার যখন পাশাপাশি কাজ করছি আমি একটু বড় স্টুডেন্টদের সাথে, তখন আমাকে কাজ করতে হয় কনসেপচুয়াল জায়গা থেকে, হ্যাঁ, এবং রিয়েলিটির জায়গা থেকে। তো তখন ওই জায়গাটায় আমি আবার ওদের সাথে আমি মূলত ট্রাই করি দুইটা বয়সের সাথেই যতটুকু ফ্রেন্ডলি কাজ করা যায়, কারণ আমাদের সাবজেক্টটাই এমন। যখন একটা বাচ্চা অনেক বেশি ফ্রেন্ডলি হয় তখনই কিন্তু ওই ফ্রেন্ডের সাথে কথা বলার চেষ্টা করে, ওপেন। হ্যাঁ, তো ওই জন্যই আমাদেরকে একটু ফ্রি থাকতে হয়, একটু ফ্রেন্ডলি থাকতে হয়। তো যখন বড় স্টুডেন্টদের সাথে কাজ করছি, তাদের ডিফারেন্ট কনসেপ্ট থাকে, তো কনসেপ্টগুলো নিয়ে কাজ করে। তো তখন হয় কি, ওদের সাথে কনসেপচুয়াল আলাপ করতে করতে দেখা যায় যে হয়তো ওখানে আর্ট হিস্ট্রি আসতেছে, হয়তো ওখানে
ফিলোসফি আসতেছে, সাইকোলজি আসতেছে, মাইথোলজি আসতেছে, বিভিন্ন টার্মসগুলা তখন আসে। তো ডিফারেন্ট বয়সের সাথে কাজ করার মজাটা আসলে ডিফারেন্ট। নিঃসন্দেহে। তো ওটা আমি ট্রাই করি যে যতটুকু ফ্রেন্ডলি থেকে ওদের সাথে কাজ করা যায়। আমরা আমাদের হাতে একটি বুকলেট এসেছে যেখানে একটা ক্যাটালগ দেখতে পাচ্ছি যে আপনার যে প্রদর্শনীটি হচ্ছে সেটির আমরা কি একটু দর্শকদেরকে দেখাবো? জি জি, এটি আজকে থেকে শুরু হচ্ছে এবং চলবে 29। আমরা একটু প্রথম প্রচ্ছদটা একটু দেখি। এটা এখন দেখছেন দর্শকরা, অ্যাকসেন্ট শিরোনামে 4 দিন ব্যাপী মূলত আপনার এই প্রদর্শনীটি চলছে। আজ থেকে শুরু হবে এবং সেটি 29 তারিখ পর্যন্ত চলবে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত। কি 11টা থেকে 8টা পর্যন্ত? 11টা থেকে 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। তবে আপনি যে অ্যাকসেন্ট শিরোনামে এই প্রদর্শনীটি করছেন, ঠিক অ্যাকসেন্টটাকে কেন শিরোনাম করলেন এটি? আমি আসলে খুঁজতেছিলাম অনেক বেটার শব্দ। আচ্ছা, অনেক শব্দই আসছিল, কিন্তু অ্যাকসেন্ট শব্দটা যেটা আমার কাছে মনে হলো যে অ্যাকসেন্ট মানেই হলো কোনো কিছুর খুব স্পেসিফাইড ফর্ম। যেমন আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলি, হ্যাঁ, যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট বা বিভিন্ন যে অ্যাকসেন্ট, বিভিন্ন পার্টিকুলার কোনো রিফাইন্ড ওয়ার্ড। তো ঠিক কালারের ক্ষেত্রেও, ফর্মের ক্ষেত্রেও যেটা আমরা হয়তো বলতে পারি, যেমন ওয়াটার কালার শব্দটাই কিন্তু অন্যান্য মিডিয়াগুলো থেকে আলাদা, হ্যাঁ, এবং ফর্মের ইউজের বা আমরা যেভাবে ছবি আঁকি সেটার ক্ষেত্রেও কিন্তু আলাদা। তো ওই জন্যেই আমার মাথায় হঠাৎ করেই আসলো যে অ্যাকসেন্ট শব্দটা যদি এই জায়গাটায় ইউজ করা হয়, যেমন প্রথমে ভাবছিলাম যে অ্যাকসেন্ট অফ কালার, হ্যাঁ, তো পরে অ্যাকসেন্টটাই শর্ট ফর্মে সেটাই আসলে রাখা হলো। চমৎকার। কত চিন্তা করেছেন আপনি এই যে একটা নামকরণ করার পিছনে? আমার এখানে একটা প্রশ্ন আছে হচ্ছে আপনার সাথে তো আমরা দীর্ঘক্ষণ কথা বলছিলাম এবং আপনি অ্যাকসেন্ট নিয়ে যখন বলছিলেন, আমি যতখানি জানি যে আপনি পুরান ঢাকার মানুষ এবং তাদের আলাদা একটা অ্যাকসেন্ট আছে। এই অ্যাকসেন্টটা আসলে বিখ্যাত, পুরো বাংলাদেশেই বিখ্যাত, এমনকি পার্শ্ববর্তী দেশ কলকাতাতেও তারা এই অ্যাকসেন্ট। তো ফলে পুরান ঢাকার এই যে অ্যাকসেন্টটা, সেটা কি আমাদেরকে একটু শোনানো যায় কিনা? তবে সেটা অবশ্যই আপনার না, আমি অ্যাকচুয়ালি থাকি পুরান ঢাকায়, কিন্তু আমার জন্ম হয়েছে নারায়ণগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, তো ওখান থেকে আমরা অনেক ছোটবেলায় চলে আসি। তো আমি খুব একটা ওতে অভ্যস্ত না, কারণ আমার পড়াশোনা বা আমার সারাদিনের থাকাটাই আসলে আমার এলাকার বাইরেই ছিল। হ্যাঁ, তো ওটাতে আমি খুব একটা, আচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু পুরান ঢাকার জীবনটাও আসলে আলাদা, একটা ডিফারেন্ট। ওইখানে নানা ধরনের ঐতিহাসিক স্থাপনা রয়েছে, একই সাথে একটি ইতিহাসের অংশ হিসেবে পুরান ঢাকার অবস্থান এখনো খুব বিদ্যমান এবং সক্রিয়। সেটি নিয়ে এবং সেখানকার মানুষের লাইফস্টাইল, আমরা জানি যে তারা আসলে রাতে ঘুমায় না, সকালবেলা ঘুমায়, মানে সকালের দিকে। ঢাকার শহরটা মনে হয় ঢাকা শহরের বাইরে, মানে ওদের আলাদা একটা জীবন জীবিকা, জীবন ধারণ, মানে সবকিছু একটু আলাদা। আপনার অভিজ্ঞতা বলবেন, আপনি এত বছর আছেন সেখানে, একটু শুনি। ওখানে মেইনলি আমি তো থাকি ওয়ারি, আর ওয়ারির জীবনযাত্রা আর পুরনো ঢাকার অ্যাকচুয়াল পুরনো ঢাকা বলতে আমরা যে জায়গাটা বুঝি, যেমন লালবাগ, তারপরে হলো চকবাজার, এই জায়গাগুলো, তো ওদের লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওয়ারি মনে হয় কিছুটা বদলে গিয়েছে। হ্যাঁ, বদলে গিয়েছে না, ওয়ারি তো একটা সময় আরো ওটা রেসিডেন্সিয়াল এরিয়াই ছিল মেইনলি। হ্যাঁ, এখন বরঞ্চ আমি বলবো যে অনেক বেশি কমার্শিয়াল। বাট যেটা হয়েছে যে যদি আমরা একটু পুরনো ঢাকার দিকে যাই, ওদের লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট। ওখানে আমরা যেমন অনেক রাত পর্যন্ত দোকান খোলা দেখি, মানুষজন দেখি, হ্যাঁ, কিন্তু আবার আমাদের এই এরিয়াটা একটু কম। হ্যাঁ, আর আসলে
এই তো পুরান ঢাকার গল্প আসলে না জানা তো আসলে কারো না, সবারই জানা। ওদের জীবনযাপন, খাওয়া বলি, ওদের হ্যাবিট বলি, সবকিছুই একটু আলাদা, এবং সেটার প্রতি কিন্তু আমাদের সবার সাধারণ মানুষের অনেক আগ্রহও আছে। আমরা জানতে চাই, মাঝে মাঝে আমরা সময় সুযোগ পেলে চলেও যাই পুরান ঢাকায়, একটা সুন্দর সময় কাটে পুরোটা সময় জুড়ে। আপনি আপনার চিত্রকর্মের সেই যাপিত জীবনের গল্পগুলো তুলে ধরেন। হ্যাঁ, সেটাই আসলে আপনার মাধ্যমে জানার চেষ্টা করছিলাম, আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখেন, আপনার কেমন লাগে যখন আপনি সেই জায়গাতে বসে দেখেন? আমি যেটা আমার ছবিতে থাকে মূলত পুরনো ঢাকার যে আমাদের ইট সুরকির যে বিল্ডিংগুলো, যেটা আসলে একটা সময় হয়তো অনেক শক্ত মজবুত একটা অবস্থানে ছিল, ওটা দিন দিন আমাদের যত দিন যাচ্ছে সেগুলো অনেক স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে। সেইটার যে অনেকটাই বলবো ডকুমেন্টেশন বলতে পারি। হ্যাঁ, সেটা একটা ছবি আঁকা বা ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে আমরা কিন্তু করি। হ্যাঁ, আবার মানুষের পোর্ট্রেটগুলোর মধ্যে দিয়েও আমরা এই জিনিসটাই, যে শহর বা একটা এরিয়ার যে রূপ, সেটা কিন্তু শুধুমাত্রই একটা ফর্মের ভিতর দিয়েই থাকে না, সেটার আশপাশের পরিবেশের যে বাকি যে জীবন, সে তাদের মধ্যে দিয়েও কিন্তু এই জিনিসগুলা অবশ্যই নগরায়ন এবং সেখানকার নাগরিকদের জীবনাচরণ, সেগুলো নিয়ে একটা কাজকর্ম উঠে আসে। আমরা যেমনটি করে বলছিলাম, আপনি একজন শিক্ষক, একই সাথে চিত্রশিল্পী। এই যে দুইটি কাজই যখন করেন, নতুন শিক্ষার্থীদের আপনি যখন শেখান, আপনি বলছিলেন যে ছোট থেকে শুরু করে বড় বয়সী সব ধরনের শিক্ষার্থী আপনার ঝুলিতে রয়েছে, আপনার সঙ্গে কাজ করেন, তারা শেখেন বা আপনি তাদের সাথে একসাথে শেখেন। এই জার্নিটা একটু জানাবেন, নতুন যারা শিখছে, একটু পরিণত বয়স বলি বা ছোট শিশুরা বলি, ছোট শিশুদের প্যারেন্টসদের কেমন আগ্রহ আছে শিক্ষার্থীদের শেখানো নিয়ে, বা বড় যারা শিখছেন তারা আসলে কি দৃষ্টিভঙ্গি থেকে ছবি আঁকতে চায়? ছোটদের বয়সের শিক্ষা আর বড়দের শিক্ষাটা একটু ডিফারেন্ট, যেটা আসলে আমি বলবো একদম মানে মানুষ ছবি আঁকা শুরু করে তো একদম ছোটবেলা, যখন থেকে তার ভাষা তৈরি হয় না, তখনও হয়তো কালার বা পেন্সিল পেয়ে তখনই কিন্তু লাইন দেওয়া শুরু করে। তো ছবি আঁকা কিংবা রঙের ব্যবহার, এটা কিন্তু আমি বলবো যে একরকম মানে মানসিক, আমার ভিতরে কি কাজ করছে, একটা বাচ্চার ভিতরে কি কাজ করছে, সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ছোটদেরকে শেখানোর ক্ষেত্রে আমাদেরকে বেশি খেয়াল করতে হয় যে একটা বাচ্চা সে কতখানি ফ্লুয়েন্টলি বা কতখানি ওপেন তার রঙের ব্যবহারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের টিচার বলি আমরা, আমি যদি নিজেই করি, সেই ক্ষেত্রে কখনোই বাচ্চাদেরকে ওইভাবে হ্যান্ডেল করা উচিত না। কারণ এতে করে যেটা হয় যে তার অনেকগুলো প্রবলেম হতে পারে। এক হলো তার মধ্যেকার যে ফ্যান্টাসি বলি আমরা, যেটা আসলে ওর মধ্যে প্রত্যেকটা বাচ্চার ভিতরেই কিন্তু নিজেদের স্বপ্নের একটা জগৎ থাকে। তো সেই জায়গা থেকে রঙের ব্যবহার বা পেন্সিলের ব্যবহার, সেটা কিন্তু অন্যরকম, সেটা তার মতোই, সেটা কিন্তু বড়দের মতোই কখনোই পসিবল না হবে না। যেমন আমরা দেখি আকাশ নীল, বা আমি যদি বলি সাদাই, কিন্তু বাচ্চারা কিন্তু সেখানে ইজিলি ইয়ালো দিয়ে দিচ্ছে, রং হয়তো হলুদ দিচ্ছে, হয়তো লাল দিচ্ছে, তার মতো করে তার হয়তো সবুজও দিচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে ওই বাচ্চাটাকে ওই জায়গাটাকেই আসলে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত, যাতে তার মানসিক বিকাশে বাধা না পড়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি যে চাইল্ড সাইকোলজিতে যেটা বলে আর কি। তো মোটামুটি আমরা একটা বাচ্চার 6, 7, 8 এই পর্যন্ত একটা বয়সের বাচ্চাকে কখনো ওইভাবে আমাদের হ্যান্ডেল করা ঠিক না। তারপরে আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে, তার মানে তার মধ্যে রিয়েলিটি কাজ করছে, তার মধ্যে
আকাশের রং সে বোঝে এখন নীল, বা ঘাসের রং সবুজ, হলুদ, এই যে ডিফারেন্ট রঙের ইউজ, সেটা আসলে তখন সে বুঝতে পারে। তখন কিন্তু তখন আমরা হ্যান্ডেল করতে পারি। কিন্তু তারপরে আমি বলবো যে মানে একটা বাচ্চাকে কখনোই, মানে আমার যেমন আমি একটা বয়সে এখানে আসছি টিচিংয়ে মেবি, তো সেইখানে আমি একটা বয়সে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি। হ্যাঁ, তো যখন আমি একটা বাচ্চাকে দেখাবো আমার মতো করে, তখন কিন্তু বাচ্চাটা কতটুকু নিতে পারছে, আর যদি আমার মতো করে না নিতে পারে তাহলে কি হচ্ছে, তার মধ্যে একটা ভয় ঢুকছে যে আমি টিচারের মতো পাচ্ছি না, হ্যাঁ আমার লাইনগুলো হচ্ছে না, আমি যা উনি করলেন সেটা আমি আমার মতো হয় না, তো তারপরেই যেটা হয় আস্তে আস্তে ওখান থেকে কিন্তু সরে যায়। তো ওই জন্যেই এই জায়গাটাকে খুব কেয়ারফুলি আমাদেরকে খেয়াল করতে হয়। একটা চ্যালেঞ্জ কি মনে হয় কি না, যে এখন যেভাবে প্রযুক্তির উপস্থিতি বেড়েছে, সবাই যেভাবে আসলে মোবাইলে বেশি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, সেখানে আপনারা যারা সৃজনশীল বিষয়গুলো নিয়ে কাজ করেন সেইটা একটু ইনপুট দেয়া একটু কষ্ট? একটু তো ঝামেলা হচ্ছেই আসলে। তারপরেও যেটা বলবো যে আসলে যে বাচ্চাটা ছোটবেলা থেকেই এই জায়গাগুলা পাচ্ছে, ছবি আঁকা বা আমি দেখেছি যে ছবি আঁকা এবং বই পড়া বাচ্চাদের, এই দুটা জিনিস কিন্তু বাচ্চাদের খুব সময়, একটা বাচ্চা কি করে মেইনলি যখন সে মোবাইল কিংবা যে কোনো প্রযুক্তি নিয়ে সে সারাদিন স্ক্রল করতেছে, তো সেই জায়গাটায় যদি আমরা তাকে রং কিংবা আমরা তাকে বই দিতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা ডাইভার্ট হতে পারে। অভ্যেসটা থেকে সেটাই আমাদের দরকার, আমাদের উচিত। বাচ্চারা তো আসলে ব্যস্ত থাকতে পছন্দ করে, যে জিনিসটা দিয়ে আমরা ওদেরকে ব্যস্ত রাখবো সেটাই আসলে ওদের অভ্যাস। সেটাই, যেমন আমরা ছোটবেলায় তাই করতাম, আমরা কিন্তু কখনো আমাদের সময় ভাবে মোবাইলও ছিল না, আমরা কিন্তু বই পড়তাম, হ্যাঁ আচ্ছা ছবি আঁকতাম। জি, আমরা অনেকক্ষণ গল্প করলাম, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। আপনি যদি আসলে আপনার কোনো ইচ্ছার কথা বা আপনার কোনো পরিকল্পনার কথা সেটা একটু জানাতে চান, একই সাথে আহ্বান জানাতে পারেন দর্শকদেরকে, বা যারা আসলে দর্শনার্থী আছে আপনার একাডেমিতে যারা যাবে, প্রদর্শনীতে যারা যাবে, তাদেরকেও বলতে পারেন। আমার জায়গা থেকে আমি বলবো যে ছবি আঁকা আসলে বয়স নাই, সে যে কোনো বয়সেই ছবি আঁকা যায়। এবং ছবি আঁকাটা যেটা হয় যে রং আর রঙের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করা যায়, যেটা আমি বলতে পারি না। ওই জন্যই আমি বলবো যে সেটা ছোট হোক বড় হোক, যে কোনো বয়সেই ছবি আঁকা উচিত। ছবি আঁকা আসলে মানসিকভাবে সুস্থতা আসে আসলে এই মিডিয়ামগুলোর মধ্যে দিয়ে। আর দর্শকদের বলবো যে আমার এক্সিবিশন যেহেতু আজকে শুরু হচ্ছে, আপনারা আসেন, হোপফুলি ভালো লাগবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং সকালটা খুবই চমৎকার কাটলো। আপনার প্রদর্শনী ভালো কাটুক সেই প্রত্যাশায় আপনার জন্য রইল। ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকে বলতে চাই, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। খুব বেশি সময় আমাদের কাছে নেই। যেমনটি করে আজকের অতিথি বললেন যে কোনো ভালো অভ্যেস গড়ে তোলবার কোনো বয়স আসলে হয় না, কোনো বয়স বা কোনো সময়ের সীমারেখায় ভালো অভ্যেসগুলো আসলে ছক বাঁধা পড়ে না। তাই আপনার যেটা করতে ইচ্ছে করে বা আপনার শিশুর জন্য যেটা জরুরি আপনি মনে করেন, সেই ভালো অভ্যেসগুলো কিন্তু আমরা এখন থেকেই চেষ্টা করতে পারি। একদমই তাই। এবং সেই সাথে আমাদের খুব বেশি জরুরি যে মানসিক স্বাস্থ্যটা একটু ভালো রাখা। নাগরিক এই ব্যস্ততা রেখে আসলে একটু পাশে রেখে যদি আমরা নিজেদের মনটাকে একটু ভালোভাবে রাঙাই, এই জল রঙে কিংবা তেল রঙে যেভাবেই রাঙাই না কেন, রাঙাই যাই, নিজেদের মতো করে একটু ভালো থাকি, এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো সকালে বাংলাদেশের আয়োজনটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুন্দর কাটুক ছুটির দিন। শুভ সকাল আরো একবার। শুভ সকাল আরো একবার।